নেতাজি সুভাষচন্দ্র বসুর বাল্যবন্ধু শ্রী দিলীপ কুমার রায়ের স্মৃতিকথা আমার বন্ধু সুভাষ, পর্ব ৩। আমার মনে হয় এতক্ষণ যা বলেছি তাতে মোটামুটি বোঝা গেছে যে সুভাষের সঙ্গে আমার স্বভাবের মিল ছিল না। তার স্বধর্ম আমার নয়। অবশ্য দুজনেই জানতাম যে আমরা আলাদা ছাঁচে গড়া। সুভাষের জীবন আধ্যাত্মিক পথে চলবে না এ কথাটা যতই বুঝতে পারি, দুঃখ আমার ততই বাড়ে। তার অস্থিতে মজ্জাতে রয়েছে বিপুল কর্মচেতনা। জরুরি কাজের জন্য সব সময়েই তৈরি যেন সেও বুঝেছিল যে আমার পথ আর তার এক নয়। তবু আমরা বরাবরই ছিলাম পরস্পরের পরম বন্ধু। ভুল বোঝার মেঘ সে আকাশকে কোনো দিন আচ্ছন্ন করেনি কোনো মুহূর্তেই। আমাদের অন্তর্গূঢ় ভালোবাসা এসব বাহ্যিকতাকে ছাড়িয়ে গভীরে পৌঁছেছিল বই কি। হ্যাঁ, সুভাষ ভালো করেই জানত সে যদি আমাকে তার পথে টানবার জন্য জোর করে তবে হয়তো আমি তার কথায় এড়াতে পারবো না, তাকে মেনে নেব। রাজনীতির পথ তার জীবনের পথ, আর আমি পছন্দ করি না সেটা সুভাষের এজন্য দুঃখের অবধি ছিল না। কিন্তু জীবনে কখনো মুখ ফুটে সে খেদ করেনি এজন্য। কেবল একবার মাত্র কোনো অতর্কিত মুহূর্তে বেদনার আতিশয্যে সে একটা কথা বলেছিল। আমি আত্মীয় স্বজন সংসারের সকল বন্ধন কেটে দিয়ে যৌগিক জীবন যাপনের জন্য শ্রী অরবিন্দের আশ্রমে এসেছিলাম 1928 সাল। সেই সময় সে আমার এই পলায়নী মনোবৃত্তির নিন্দা করেছিল, কিন্তু তাতে করে সে এই বিপথচারীকে ভুলতে পারেনি, বরং তারপর থেকে সে যেন আমায় বেশি ভালোবেসেছে। তাই আমি বলবো যে সুভাষ কখনো অপরের ওপর জুলুম করত না। ঝগড়া বিবাদ তো দূরের কথা, যারাই তার সঙ্গে থেকে কাজ করেছে, দাঁড়িয়েছে তার পাশে এসে, কয়েকটি দিনের জন্যও তার অন্তরের গভীর সহানুভূতির ছোঁয়া পেয়েছে, তারা নিশ্চয়ই কথা স্বীকার করবে যে সুভাষ কোনোদিনও প্রভুত্ব করতে চায়নি, শাসন করেনি, নিজস্ব মতবাদ জোর করে কারো ঘাড়ে চাপিয়ে দেয়নি। মানুষের ব্যক্তিত্বকে সে মর্যাদা দিত, প্রত্যেকেরই বিচার শক্তিকে সে স্বাধীনতা দিয়ে এসেছে। হুকুমের হাকিম করবার মতো দুর্জয় মনোবৃত্তিকে সে কোনোদিনই প্রশ্রয় দেয়নি। নীতিতে তার বিশ্বাস ছিল এত উজ্জ্বল, হৃদয়ের প্রেমাধিকতা ছিল এত প্রবল, মনোজগতে দরদ ছিল এত খাঁটি যে আর সবাইকে হুকুম তালমিল করিয়ে সে বড় হবে সে চাইতো না, প্রকৃতই চাইতো না। এ কথাও একটি প্রত্যক্ষ দৃষ্টান্ত আমার ব্যক্তিগত জীবন থেকেই দিই না কেন। আগেই বলেছি তার সঙ্গে আমার মতের গরমিল ছিল। দুজনে সম্পূর্ণ আলাদা প্রকৃতির আমরা। বয়সের সঙ্গে সঙ্গে এ পার্থক্য বেড়েই গেছে। শিল্পকলা, কবিতা, সঙ্গীতের দিকে আমার অনুরাগ বেড়ে চলেছে যত, সুভাষের দেশপ্রাণতাও তেমনি গভীর হয়ে উঠেছে দিনে দিনে। ভারতের স্বাধীনতা তার কাছে হয়ে উঠেছে দিব্য সাধনার মতো একটা কিছু। কিন্তু ওদিকে আমার মনে আবার দেশপ্রেম সারা জাগায় না। বুঝতে পারি মন ঝুঁকছে আধ্যাত্মিক জীবনের দিকে, ঈশ্বরাভিমুখী হয়ে উঠছি আমি। রাজনীতির জটিলতা আমার ভালো লাগে না। আপাতত ওসব কথা থাক। যা বলছিলাম সেই ঘটনাতে ফিরে আসা যাক। 1923 কিংবা 24 সাল, সিআর দাস সবে স্বরাজ পার্টি গঠন করেছেন। অল্পদিনের মধ্যে স্বরাজ পার্টি বেশ প্রতিষ্ঠা অর্জন করে নিল। সারা বাংলা মেতে উঠল। সুভাষ তখন চিত্তরঞ্জনের উপযুক্ত সাকরেদ। আমরা সবাই তাকে বলি চিত্তরঞ্জনের দক্ষিণ হস্ত। চিত্তরঞ্জন আমায় নির্বাচন যুদ্ধে দাঁড়বার জন্য বললেন। প্রতিপক্ষ নদিয়ার মহারাজা। সেজন্য ভাবিনি যতটা ভেবেছিলাম এ পথে আমার আশা ঠিক হবে কি না। চিত্তরঞ্জনের ত্যাগকে আমি শ্রদ্ধা করি, কিন্তু শুধু তাঁর কেন, বরাবরই
রাজনীতিতে আমার অন্তর সাড়া দেয় না, কারণ যত দিন যায় আমার জীবনে বৈরাগ্য আসে গভীর হয়ে। ভেবেচিন্তে শেষকালে সুভাষের কাছে গিয়ে বললাম আমার অসুবিধের কথা। তারপর বললাম, কিন্তু সুভাষ, তুমি যদি রাজনীতিতে নামতে বলো আমায়, রাজি আছি। তার জন্য যদি জেলে যেতে হয় তো যাব। তোমার কথা রাখতে সব সময় আমি তৈরি। কিন্তু সত্যি কথা বলতে কি, মনে প্রাণে আমি রাজনীতির পরিপন্থী। সেকালের যুগে রাজনীতির গৌরব ছিল হয়তো, কিন্তু আজ সভ্যতাকে পঙ্গু করে রেখেছে এই রাজনৈতিক দলাদলি। এখন বলো আমায় কি করতে হবে? আমার দেশপ্রীতির অভাবে সুভাষ খুবই ব্যথিত হয়েছিল। তার চোখের পাতা ক্ষণেকের জন্য নত হয়েছিল। সে আয়ত দীপ্ত দৃষ্টিতে আমার দিকে চেয়ে অনেকক্ষণ চুপ করে রইল। শেষে আমার পিঠের ওপর হাত রেখে বললে, দিলীপ, তুমি কি আমায় পাগল মনে করো নাকি? আমি জানি এ পথ তোমার নয়। শুধু শুধু আমার জন্য তোমার আদর্শ বিসর্জন দিতে বলবো কেন? তুমি তোমার স্বধর্ম পথে চলো। দিলীপ, আমি ঠিক অত ছোট রাজনীতিক নই। অন্যের মতো আমি বলি না ভারতের সবাই জীবনের আশা আকাঙ্ক্ষা ত্যাগ করে দেশের জন্য আত্মনিয়োগ করুক, লড়াই করুক। তার চেয়ে তুমি তোমার স্বভাবের গতিকে ঠিক পথে চালিয়ে নিয়ে গিয়ে আপনার লক্ষ্যে উপনীত হতে পারো, তাতেই তোমার সার্থকতা। সেই তো তোমার সবচেয়ে বড় দেশের কাজ করা হলো। মনুষ্যত্বকে ফুটিয়ে তোলাই না মানুষের কাজ। তার এ কথা যেন আমার চোখে মানুষটিকে নূতন করে তুলে ধরল। সত্যি তার নূতন পরিচয় পেলাম সেদিন। সুভাষ তো কই আমায় জোর করে দলে ভিড়িয়ে নিল না। সে যদি সত্যি প্রভুত্বের পক্ষপাতী হতো, সে যদি সবাইকে এক ছাঁচে ঢালতে চাইতো, তাহলে সেদিন আমায় অনায়াসে ছেড়ে দিতে পারত কি? এ থেকেই বোঝা যায় যে সুভাষ কাউকে মতের বিরুদ্ধে জুলুম করতে চাইতো না। ফ্যাসিস্টবাদী সে ছিল না মোটেই। যারা নিজেদের দলগত স্বার্থ খুঁজে বেড়ায়, তারা তো স্বার্থসিদ্ধির খাতিরে অমন অনেক কথাই বলে। সেসব অসার কথা যে কতদূর মিথ্যা, তা যারা সুভাষকে ভালো করে দেখেছে তারা জানে। কিন্তু গোড়ায় যে কথাটা শুরু করে অন্য কথায় এতদূর চলে এসেছি, সেটা তো এখনো শেষ হয়নি। তার্কিক যুদ্ধে নাম কেনার জন্য যে নূতন উদ্যম দেখা দিল আমার মধ্যে, সেটা কিন্তু দেখতে দেখতে গেল উবে। প্রথম দফায় তর্কের বিষয় স্থির হলো দেশ রক্ষা। বলা বাহুল্য যে বাছা বাছা আভিধানিক শব্দ সম্ভার সংগ্রহের দিকেই দৃষ্টি সবার। কিন্তু সে কথা যাক, সুভাষের তাবৎ চেষ্টা দিয়েও কিন্তু আমার স্বভাবসিদ্ধ নির্বাণোন্মুখ উৎসাহকে বাঁচিয়ে রাখা গেল না। সুভাষ হয়তো মনে মনে একটু মর্মাহত হয়েছিল আমার এই আনাড়িপনা দেখে। হয়তো সেই সঙ্গে এটুকুও সে বুঝেছিল যে কবি গাইয়েরা যেমন জন্মগত শক্তি নিয়ে পৃথিবীতে আসে, তেমনি তার্কিকও তার স্বাভাবিক শক্তি নিয়েই জন্মায়। তাই বোধহয় সুভাষ আমাকে বিরাট তর্কবীর করার জন্য খুব বেশি চেষ্টা করেনি। হয়তো সে তার নিজের ব্যক্তিত্বকে বেশি ফুটিয়ে তোলার কাজটা আরও দরকারি বুঝেছিল। সভায় দাঁড়িয়ে বিদেশি ঢঙে শান্ত ধীর অথচ স্পষ্ট এবং সুন্দর ভঙ্গিতে উজ্জ্বল বুদ্ধিদীপ্ত চোখে সে বক্তৃতা দেয়। তার অকাট্য যুক্তির বিপক্ষে দাঁড়িয়ে আমার প্রথম দিনের বক্তৃতার উৎস যেন শুকিয়ে গেল। সত্যি আমার দুরবস্থা দেখে সুভাষের করুণা হয়েছিল। সুভাষের মনটা ছিল বড় কোমল। যে করুণা মাতৃত্বে ফোটে, সেই করুণা সেই দরদ দিয়ে বিধাতা ওর মনকে গড়েছিল। আমার অবস্থা দেখে ওর সেই মাতৃকল্প মন ভিজে গিয়েছিল। সত্যি আমার কি দোষ? ও যদি আমায় জোর করে না টানতো, তাহলে তো আর এমন কাণ্ড হতো না। এ কথা মনে হয়েই যেন সুভাষ তার বন্ধুর প্রতি আরও নরম হয়ে পড়ল। শুধু সেদিন বলে নয়, তার এই মাতৃভাব ছিল তার চরিত্রের বৈশিষ্ট্য। কোনো দিন এ সমবেদনার অভাব দেখিনি তার। ওর স্বভাবের সঙ্গে জড়িয়েই ছিল এই সমবেদনা বোধের কোমলতা। দিন দিন বয়সের সঙ্গে এটাও বেড়েই যেতে দেখেছি। কি জানি, এটা হয়তো দুর্বলের প্রতি শক্তিমানের অনুকম্পা।
তার এই স্বভাবসুলভ কমনীয়তার সুযোগ নিয়ে অনেক অগাছা পরগাছা এসে তার জীবনকে বিড়ম্বিত করেছে কতবার। কত যে বর্ণচোরা বহুরূপী আর্তকণ্ঠে আশ্রয় ভিক্ষা করেছে এবং পেয়েছে। আর এইসব পরম বন্ধুদেরই কেউ কেউ গোয়েন্দাগিরি করে পুলিশের কাছে সুভাষকে ধরিয়ে দিয়েছে। কিন্তু তাদের স্বরূপ জানবার পরও সুভাষ তাদের দুঃসময় সাহায্য না করে পারেনি। আসলে সুভাষের এই ধরনের অনেকগুলি অপগণ্ড পোষ্য ছিল। সুভাষ ছিল এদের অন্নদাতা। তার মানে এই নয় যে এরা ছাড়া আর কেউ তার সাহায্য পায়নি। যারা সত্যিকার যোগ্য ব্যক্তি তাদের দিকেও সুভাষের নজর ছিল ঠিকই।